স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে আশা করি ভালো আছো এবং তোমরা রেগুলারলি ভিডিও দেখে আসছো এমআর ফিজিক্স চ্যানেলে। যে এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল যে 4th সেমিস্টারের পূর্ণ ভিডিও বা পূর্ণ ক্লাস এই চ্যানেলে কিন্তু আপলোড করা হবে এবং রেগুলারলি সেই ক্লাসগুলো চলে আসছে। অ্যাটম চ্যাপ্টার থেকে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো যেমন WB CHSC, যেমন বোর্ড, নিট, জেইই মেন্স, অ্যাডভান্সে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমই কিন্তু একটা ভিডিও আজকে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, সেটা হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়াসের যে ক্লাস অর্থাৎ সূচকীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের যে ভিডিও সেটা হচ্ছে প্রথম যে পার্ট, সেটা হচ্ছে কম্পেয়ারিং অফ দ্য ক্যাথোড রেজ অ্যান্ড বিটা রেজের মধ্যে সম্পর্ক। তো আমরা যে ক্যাথোড রেজ এবং বিটা রেজ প্রথম যে সম্পর্কটা দেখব, ক্যাথোড রেজ আর একটা হচ্ছে বিটা রেজ। এই দুটো রেজের মধ্যে যে সম্পর্ক পরীক্ষায় কিন্তু দুইবার দিয়েছে, HS দুইবার। ক্যাথোড রেজ এবং বিটা রেজের মধ্যে পারস্পরিক রিলেশন বা এদের মধ্যে যে পার্থক্যটা, অ্যাকচুয়ালি ক্যাথোড রেজ বলতে আমরা কি বুঝি এবং বিটা রেজ বলতে কি বুঝি। বিটাটা হচ্ছে তেজস্ক্রিয় রেজ, আলফা, বিটা এবং গামা, এরা তিনটে হচ্ছে কি তেজস্ক্রিয় রেজ। আলফা, আর একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা, এরা তিনটে হচ্ছে তেজস্ক্রিয় রেজ। আর এটা হচ্ছে ক্যাথোড রেজ, যেখানে আমরা এক্স রশ্মি পড়াতে গিয়ে বুঝিয়ে এসেছি। এখন বিটা রেজ কখন নিঃসৃত হবে সেটা আমি বলেছিলাম, যদি কোনো মৌলের নিউক্লিয়াস থেকে যদি দুটো প্রোটন কণা নির্গত হয় একসাথে, তাহলে যেটা বেরিয়ে আসবে সেই স্রোতটা হচ্ছে আলফা। যদি কোনো মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটা নিউট্রন যদি একটা প্রোটনে কনভার্টেড হয়, সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন উৎপন্ন করবে এবং সেটা স্রোতের আকারে বেরিয়ে আসবে, সেটা হচ্ছে বিটা। তাই আমরা জানি যে বিটা প্রকৃতপক্ষে কোনো রশ্মি নয়, এ হলো এক প্রকার তড়িদাহিত কণার স্রোত, যার নাম হলো ইলেকট্রন। একই রকম ভাবে আমরা দেখেছিলাম গামা রশ্মি, যখন নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে এক্সাইটেড অবস্থায় থাকে, যখন সে স্থির মৌলে পরিণত হয়, তখন সে এক প্রকার রশ্মি নির্গমন ঘটায়, সেটাকে বলা হয় গামা রে। তো ক্যাথোড আর বিটার মধ্যে যদি পার্থক্য তুলনা করি, 1 নম্বর পার্থক্য যেটা দেব, ক্যাথোড রশ্মি অ্যাটম চ্যাপ্টারে করানো হয়েছিল যে আমরা একটা তড়িৎমুখ্য নল নেব। তড়িৎমুখ্য নল মানে যেখানে তড়িতের ক্রিয়াগুলো ঘটবে বা তড়িৎ ক্ষরণ ঘটবে, এইরকম একটা তড়িৎমুখ্য নল নিলাম। নেওয়ার পর যদি এখানে কয়েক মিলিমিটার Hg চাপে যদি আমরা গ্যাসকে রেখে দিই, কারণ গ্যাসকে চাপে না রাখলে গ্যাস থাকবে না। গ্যাসকে যখন আমরা চাপ দেব তখন গ্যাস তরলে রূপান্তরিত হয়, যখনই চাপ কমিয়ে দেব তখন সে আবার তরলটা কি হবে, গ্যাসে রূপান্তরিত হবে। তার জন্য আমরা দেখেছি স্প্রাইট বা থামস আপের যে বোতলগুলো, ওই বোতলগুলোতে কি হয়, যখনই আমরা ক্যাপটাকে খুলি প্রথমের দিকে একটা গ্যাস বেরিয়ে আসে, কারণ ওই গ্যাসটাকে ম্যাক্সিমাম চাপে বোতলের ভিতরে তরলে রূপান্তরিত করা হয়। যখনই চাপ হালকা হয়ে গেল তখনই ওই তরলটা আবার গ্যাসে রূপান্তরিত হয়ে পরিবেশে ছড়িয়ে গেল। ঠিক ওই রকমই কয়েক mmHg চাপে কিছু পরিমাণ গ্যাসকে এখানে আমরা রাখলাম। রাখার পর আমরা দেখতে পাবো যখনই তড়িৎ ক্ষরণ করেছিলাম বা তড়িৎ যখন পাঠিয়েছিলাম, তখন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার রশ্মি যাচ্ছিল, যার নাম হচ্ছে ক্যাথোড রশ্মি। তাহলে ক্যাথোড রেজের একটা দেব, যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে এক অদৃশ্য রশ্মি চলে যায়, তার নামই হলো কি, তাহলে ক্যাথোড রশ্মি। কিন্তু আমরা যদি বিটা রশ্মির সংজ্ঞা দিই, তাহলে বিটা রশ্মির একটা পয়েন্ট দেবো আমরা, ওটা তো পরে দেব। তাহলে একটা পয়েন্ট হচ্ছে কি, যে কোনো মৌলের নিউক্লিয়াস বা কোনো মৌল যদি বিঘটিত হয়, ভেঙে যায়, মৌল যখনই ভাঙবে X, তখনই আলফা, বিটা, গামা বের করবে। প্রথমে আলফা একটা করলে পরে বিটা করবে, মানে আলফা আর বিটার মধ্যে যে কোনো একটা আগেও বেরোবে, যে কোনো একটা পরে বেরোবে, কিন্তু অলওয়েজ গামাটা সবসময় পরে বেরোবে। তো এবার বলছে যখন কোনো মৌলের নিউক্লিয়াস বিঘটন হবে, বিঘটন মানে হলো ভেঙে যাওয়া, যখনই নিউক্লিয়াসটা বিঘটন হচ্ছে, যখনই ভেঙে যাচ্ছে, তখন নিউক্লিয়াসের ভিতর থেকে এক ধরনের ইলেকট্রনের স্রোত বেরিয়ে আসে। নিউক্লিয়াসের ভিতর থেকে যে ইলেকট্রনের স্রোতটা বেরোয় সেটার নামই হলো বিটা রশ্মি। বিটা রশ্মি বিঘটন না হলে জীবনও বেরোবে না, একমাত্র নিউক্লিয়াসকে ভাঙতে হবে। ভাঙতে গিয়েই ভিতর থেকে কি হবে, যে একটা ইলেকট্রনের স্রোত বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে কি বিটা রশ্মি। তাহলে 1 নম্বর পার্থক্য দিলাম। 2 নম্বর পার্থক্য যদি আমরা দিই,
ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রশ্মি যায় সেটা হলো ক্যাথোড রশ্মি। এখন আমি যে কোনো একটা মৌল নিলাম, ক্যাথোডও কিন্তু ইলেকট্রনের স্রোত। কেন? কারণ ক্যাথোড পাত তারাই যারা মাইনাস পাত। বলেছিলাম আমি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির মধ্যে প্লাসগুলো যেদিকে যাবে, ক্যাটায়ন যার দিকে যাবে সেটা হলো ক্যাথোড। তাহলে ক্যাটায়ন যাবে মাইনাসের দিকে, তার জন্য ক্যাথোড পাত হয় ঋণাত্মক পাত। তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, তার মানে কি অ্যানোডটা হচ্ছে পজিটিভ পাত। তার মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যেটা যায় সেটা হলো ক্যাথোড রেজ। তার মানে ক্যাথোড রেজ হচ্ছে ঋণাত্মক বা ইলেকট্রনের স্রোত, ওটাও ইলেকট্রনের স্রোত। কিন্তু এর মধ্যে পার্থক্য একটাই, যে এর নিউক্লিয়াস থেকে আসবে আর এ বাহিরের কক্ষপথ থেকে যাবে। আমি ধরলাম যে একটা সোডিয়াম পরমাণু, যদি আমি এটাকে মনে মনে ভাবি যে ক্যাথোড পাত নিলাম, এটা ক্যাথোড পাতের এরকম অরবিটাল গুলো যদি অনেকগুলো নিই, তাহলে সবচাইতে আগে কোথাকার ইলেকট্রনটা বেরোতে পারে? বাইরের। কখনো এখান থেকে ইলেকট্রন আগে বেরোবে না, আগে বেরোবে বাইরের কক্ষপথ। তাহলে এখানকার কক্ষপথের ইলেকট্রন বেরোচ্ছে, কিন্তু বিটা রশ্মির ইলেকট্রন বেরোবে কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর পার্থক্যে যে ক্যাথোড রশ্মির ক্ষেত্রে যে ইলেকট্রনটা বেরিয়ে আসে সেটা মৌলের বহিঃকক্ষপথ থেকে, বা এটা হচ্ছে বহির্গত বিভাগ, বাইরের আলোচনা। কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে যে ইলেকট্রনটা বেরোয় সেটা অভ্যন্তরীণ ম্যাটার। অর্থাৎ আমরা বলতে পারি যে যখন কোনো নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন যখন কনভার্টেড হচ্ছে প্রোটনে, তখন যে ইলেকট্রনের স্রোত বেরিয়ে আসে সেটাই হচ্ছে বিটা রেজ। দুটো করে পার্থক্য হয়ে গেল। 1 নম্বর পার্থক্য বললাম ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রেজ সেটাকে বলা হয় ক্যাথোড রশ্মি। এর 1 নম্বরে বললাম যে মৌলের বিঘটন হলে, অর্থাৎ মৌলটা ভাঙলে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রন বেরোবে সেটা হচ্ছে বিটা রেজ। 2 নম্বর কথা বললাম যে ক্যাথোড রেজের ক্ষেত্রে যে ইলেকট্রনটা বেরোয় সেটা হচ্ছে মৌলের বহির্বিভাগজনিত ঘটনা। আর এই ক্ষেত্রে বলবো নিউক্লিয়াস জনিত ঘটনা, কারণ নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন রূপান্তরিত হবে কিসে? প্রোটনে, তখনই একটা ইলেকট্রন কিন্তু নির্গমন ঘটাবে, যেটা হচ্ছে বিটা রেজ। 3 নাম্বার কথা যদি আমরা বলি, আমি এখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার সামনে একটা ব্যারিকেড দিয়ে দিলাম, ইলেকট্রন কি যেতে পারবে? তার মানে এটা বাহ্যিক প্রভাব দ্বারা নির্ভরশীল। বাইরে থেকে যদি কেউ প্রভাব বিস্তার করে এর উপরে, অর্থাৎ আমি যদি একে প্রলেপ দিয়ে দিই তাহলে এখান থেকে ইলেকট্রন কোনো মতেই বেরোবে না। তার মানে এটা পারিপার্শ্বিক প্রভাব বা বাহ্যিক প্রভাবের উপর নির্ভরশীল। কিন্তু এই নিউক্লিয়াস বা বিটা রশ্মি কখনো বাহ্যিক প্রভাবের উপর নির্ভরশীল নয়, কারণ এটা মৌলের নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। নিউক্লিয়াসে কেউ গিয়ে আটকাতে পারবে কখনো? আমরা যদি দেখি যে একটা লোহার দণ্ডকে, যদি এই দণ্ডটাকে যদি কাটি, একটা লোহাকে কাটি, যে আমরা গ্লান্ডার মেশিন দিয়ে যে কাটবো, তাহলে অসংখ্য ছোট ছোট লোহার দানাগুলো নিচে পড়বে। ওই এক একটা দানার নাম হলো অ্যাটম। আবার ওই এক একটা দানার ভিতরে ওই একটা দানা কত বড় হবে, তার 10⁻12 ভাগের 1 ভাগ আছে তার নিউক্লিয়াস। তাহলে ওই দানাটাকে তো হাতে ধরতে পারবো না, তাহলে ওর নিউক্লিয়াসে যেতে কি করে পারবো? তার মানে ওই নিউক্লিয়াস বাহ্যিক প্রভাবের উপর কখনো নির্ভরশীল নয়, কারণ ওখান থেকে ইলেকট্রন শুধুমাত্র নিউট্রনকে রূপান্তরিত হতে হবে প্রোটনে, বাহ্যিক কোনো প্রভাব দিয়ে কিন্তু আমরা ওটাকে থামতে পারবো না। তার জন্য আমরা বলতে পারি যে বিটা রশ্মি বাহ্যিক প্রভাবের উপর নির্ভরশীল নয়, কিন্তু ক্যাথোড রশ্মি বাহ্যিক প্রভাবের উপর নির্ভরশীল। 4 নম্বর পয়েন্ট যদি আরো আমরা বলি যে ক্যাথোড রশ্মির শক্তি তুলনামূলকভাবে কম হয়, কিন্তু বিটা রশ্মির শক্তি তুলনামূলকভাবে কি হয়? বেশি হয়। কারণ যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, কারণ E = hc/λ, যার এটা কম তার শক্তি বেশি। বিটা রশ্মির যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে তাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো অত্যন্ত ছোট ছোট হয়, তাই বলে তাদের শক্তিগুলো অত্যন্ত কি হয়? বেশি হয়। আর ক্যাথোড রেজ থেকে যেগুলো বেরিয়ে আসে তাদের শক্তি কি হয়? কম হয়। কারণ এর যদি ডিটেল ক্লাস আমরা দেখতে চাই তাহলে আরো বুঝতে পারি যে এর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা থাকে তার আকর্ষণ বল তো দুর্বল থাকে। মানে একটু শক্তি বাইরে থেকে দিলেই সেই ইলেকট্রনটা কি করবে? রিমুভ করে যাবে, বেরিয়ে যাবে। তার মানে এই ইলেকট্রনটার শক্তি অনেক কম হয়। কিন্তু আমরা জানি যে একটা নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন যে বন্ডে যুক্ত থাকে সেটা হচ্ছে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। কত? 8 মেগা ইলেকট্রন ভোল্ট মানে যে কত শক্তি সেটা আমরা জানি যে 8 × 10⁶ ইলেকট্রন ভোল্ট। আবার 1 ইলেকট্রন ভোল্ট সমান জানি 1.6 × 10⁻⁹।
এতগুলো। তার মানে এতটুকু শক্তি নিয়ে তারা যুক্ত থাকে। তার মানে ভিতরে যে প্রোটন নিউট্রন যে প্রোটনে রূপান্তরিত হবে এর জন্য যে শক্তি, সেই শক্তিটা অত্যন্ত কি হয়, বেশি হয়। তার জন্য আমরা বলতে পারি যে বিটারে যে শক্তি বেশি, ক্যাথোডে যে শক্তি কম। তাহলে আমরা ম্যাক্সিমাম 3টে পার্থক্য দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা লিখে নেব 3টে পার্থক্য, একেবারে রেডি স্যার। পরীক্ষায় আসে 2 বার। 1 নম্বর পার্থক্য না লেখা যাবে, নিজে থেকে লেখা যাবে না, চট চট করে লেখা যাবে, লেখা গেলে আমি একটু এগিয়ে যাব। 1 নম্বর কি দিবে, কারণ পার্থক্য আছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রেজ, ক্যাথোড রেজ। এখানে বলবো বিঘটনের ফলে যে ইলেকট্রনের স্রোত বেরিয়ে আসে নিউক্লিয়াস থেকে, সেটা হলো বিটা রেজ। তারপর আমরা বলবো এখানে এটা বহির্বিভাগজনিত ঘটনা, আর এটা হচ্ছে অন্তর্বিভাগজনিত ঘটনা, বা সোজা কথায় বলবো যে নিউক্লিয়াসে নিউট্রন রূপান্তরিত হবে প্রোটনে, তখন যে ইলেকট্রন বেরিয়ে আসবে এটা। যেহেতু এটা বাইরের কক্ষপথ থেকে বেরোয়, তার মানে মানে পরিবেশ দ্বারা নির্ভরশীল বা বাহ্যিক প্রভাবের উপর নির্ভরশীল, এ কখনো বাহ্যিক প্রভাবের উপর নির্ভরশীল নয়। এর শক্তি কম, এর শক্তি বেশি। আর যদি লিখতে চাই তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর তরঙ্গ দৈর্ঘ্য কম। পরীক্ষায় এসছে 2 বার, আমরা নোট ডাউন কিন্তু অবশ্যই করার চেষ্টা করব। নেক্সট যেটাতে যাব আমরা, করা যাবে আশা করি। তারপরে হচ্ছে বেশি না 3টে দেবো আমরা, 4টা দেওয়ার চেষ্টা করব না, 3টে দেব। তারপরে পরীক্ষায় আসেনি এক্স রশ্মি আর গামা রশ্মির পার্থক্য, কিন্তু ভালো কোশ্চেন। একটু শুধু আমি বলে দিচ্ছি যে এক্স রশ্মি আর গামা রশ্মি, এক্স রশ্মি কখন বেরিয়ে আসে, আমি বলেছিলাম যে উচ্চ গতিবেগ সম্পন্ন ইলেকট্রনের স্রোত বা ক্যাথোড রশ্মি যখন কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করবে সেখান থেকে যে রশ্মি বেরিয়ে আসে সেটার নাম হলো এক্স রশ্মি। আর গামা রশ্মির সংজ্ঞাই তো বললাম যে যখন কোনো দুহিতা নিউক্লিয়াস বা যখন কোনো মৌল ভেঙে যাবে তখন সে এক্সাইটেড থাকে। এক্সাইটেড অবস্থা থেকে যখন স্থির হয় তখন এক প্রকার রশ্মি নির্গমন করে, সেটা হচ্ছে গামা রশ্মি। ওরা বইয়ে বলবে এইভাবে, ওরা ছায়ার বুকে বলবে যে যখন কোনো নিউক্লিয়াসের কোনো একটা কক্ষপথের ইলেকট্রন যখন লোয়ার কক্ষপথে নামবে, আমরা বলেছি হায়ার থেকে লোয়ারে নামলে শক্তি বিকিরণ করে, আর লোয়ার থেকে হায়ারে গেলে শক্তি গ্রহণ করে। তো এই হায়ার থেকে লোয়ারে আসতে গিয়ে যে শক্তিটা বিকিরণ করে সেটাই হচ্ছে গামা রেজ। সেটা কি ওরা কেন বললো? কারণ আমরা জানি এদিকে প্রথমে যে মৌল ইউরেনিয়াম যদি ভাঙে, বড় মৌল, সে ভেঙে একটা দুহিতা নিউক্লিয়াস ছোট মৌল গঠন করবে। তাহলে বড় মৌলটার তুলনায় মৌল যদি ছোট হয় তাহলে তার কক্ষপথ কমবে না বাড়বে? কমবে। কক্ষপথ কমছে মানে কি ইলেকট্রনকে ছেড়ে নিচের কক্ষপথে আসতে হচ্ছে, তাহলে ওই রশ্মিটার নামই হচ্ছে কি গামা রশ্মি। যেভাবে আমি বুঝতে পারি, আমি বলেছি যে যখন কোনো এক্স মৌল ভেঙে যাবে, ভেঙে গিয়ে যখন দুহিতা মৌল ওয়াই গঠন করবে তখন এ থাকবে এক্সাইটেড। কি থাকবে? যখন ও স্থির হবে, ঠান্ডা হবে, ছিল গরম, মেজাজ ছিল হাই, যখন সে ঠান্ডা হলো তখন যে শক্তিটা ছাড়ে, সেই শক্তিটার নামই হচ্ছে গামা রেজ। তাহলে আমরা তো অবশ্যই জানি যখন কোনো নিউক্লিয়াস ভেঙে দুহিতা গঠন করবে, এই দুহিতা নিউক্লিয়াস আগের তুলনায় কি হবে? ছোট হবে। যদি ছোট হয় তার মানে কক্ষপথ কি হচ্ছে? কমছে। কক্ষপথ কি হবে? কমবে। তাহলে ওর জন্য বলছে হায়ার থেকে যখন লোয়ারে নামবে, কক্ষপথ যখন কমছে, ইলেকট্রনটা যে শক্তি ছাড়বে সেটার নামই হলো কি গামা রে। যেভাবে দিতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা 2 ভাবে দিতে পারি, 2 ভাবে দেওয়া যায় যে গামা রেজ কাকে বলে। সোজা কথাই বলবো যে যখন কোনো নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুহিতা নিউক্লিয়াস গঠন করবে তখন সে এক্সাইটেড অবস্থায় থাকে, যখন সে স্থির অবস্থায় পরিণত হয় তখন তাকে শক্তি ছাড়তে হয়, ওই ছাড়া শক্তিটার নামই হচ্ছে কি গামা রেজ। হয়ে গেল একটা একটা করে। দ্বিতীয় হচ্ছে যে এক্স রেজ আর গামা রেজের মধ্যে এক্স রেজ শক্তি কম, গামা রেজের শক্তি আবার কি হচ্ছে? বেশি, অনেক বেশি। আমরা জানি গামা রেজ কয়েক মিলিমিটার, বলা ভুল হবে, মিটার বা সেমি বলতে পারি, যে পুরো সিসার পাতকেও ভেদ করতে পারে, কিন্তু এক্স রেজ পারে না। তার জন্য আমরা বলতে পারি যে গামা রেজ এক্স রশ্মির তুলনায় অত্যন্ত শক্তিশালী, আর এক্স রশ্মি গামার তুলনায় শক্তিশালী কম। যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, যার শক্তি কম তার তরঙ্গ দৈর্ঘ্য। 3টা এমনিতে পার্থক্য হয়ে গেল। 1 নম্বর পার্থক্য বললাম, ধাতব লক্ষ্যবস্তু থেকে যে রশ্মি বেরিয়ে আসে, মানে ইলেকট্রনের স্রোত লক্ষ্যবস্তুতে আঘাত করলে আগেই লেখানো আছে, ছায়ার বই কপি করতে গেলে ওদের ভাষা হার্ড থাকতে পারে। ইলেকট্রনের স্রোত
লক্ষ্যবস্তুকে আঘাত করলে সেখান থেকে যে রশ্মি আছে তার নাম হচ্ছে এক্স রশ্মি। গামা রশ্মির সংজ্ঞা হচ্ছে যখন কোনো নিউক্লিয়াস ভেঙে যাবে, দুইটা নিউক্লিয়াস গঠন করবে, সেটা এক্সাইটেড থাকে, সেটা যখন স্থির হবে তখন তাকে শক্তি কি করতে হবে, ছাড়তে হবে। ওই ছাড়া শক্তিটার নামই হচ্ছে কি গামা রে। গামা রে যে শক্তি বেশি, এক্স রে যে শক্তি কম। যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার শক্তি কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে আমরা এমনিতে পার্থক্য লিখতে পারবো। পরীক্ষায় আসেনি কিন্তু কোশ্চেনটা ভালো, আমার সেটা দেখতে পাওয়া যাবে। এবার তাহলে তিনটা করে লিখবো, শুধু পয়েন্ট করে আমরা রেখে দিই, পয়েন্ট করে শুধু রেখে দিই। তারপরে আমরা যাব হট টপিকস আজকের মতো, যেখান থেকে ছোট্ট একটা ম্যাথ থ্রো করতে পারে কম্পিটিটিভ এক্সামগুলো দেই। পরীক্ষায় এসছে এই টপিকসটা WBCHSE বোর্ড, যে জায়গাটা এসছে যে তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র। পয়েন্ট করবে তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র, খুব ভালো টপিকস। তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র। তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র পরীক্ষায় এসছে 2017 সাল, 2019 সাল, পাট করে এসছে 2017 সাল। তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র HS 2017, 2019 মিডিলে 2 বছরের গ্যাপ, পরে আর আসেনি। সম্ভবত সালটা এক্স্যাক্টলি মাইন্ডে আসে না, 2023-এ দিয়েছিল হয়তোবা, ওরা সম্ভবত বলে রাখা যেতে পারে। 2017, 19 আর একটা হচ্ছে, তার মানে টপিকসটা অত্যন্ত ভালো এবং এখান থেকে কোশ্চেন আমরা কিভাবে সলভ করব সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এদিকে স্যার, তেজস্ক্রিয় বিঘটনের যে সরণ সূত্র, বিঘটনের সরণ সূত্র, বিঘটনের সরণ সূত্র, এটার আরেকটা নাম সডি-ফাজান্স এর ডিসপ্লেসমেন্ট ল। বিজ্ঞানী সডি-ফাজান্স এর সরণ সূত্র, এটাও আসে পরীক্ষায়। বিজ্ঞানী সডি-ফাজান্স ডিসপ্লেসমেন্ট ল। কারণ দুটা আলাদা বৈজ্ঞানিক, কিন্তু একজনের নাম সডি, একজনের নাম ফাজান্স। এরা দুজন বলল যে যখন কোনো তেজস্ক্রিয় মৌল ভেঙে যায় তখন তাদের সম্পর্ক নিয়ে তারা সূত্র দিয়েছিল, কি কি কন্ডিশনগুলো লক্ষ্য করা যায়। তাই এই সূত্রটাকে বলা হয় বিঘটনের এক সূত্র, দ্বিতীয় হচ্ছে সডি-ফাজান্সের ডিসপ্লেসমেন্ট ল। আমরা জানি যখন কোনো তেজস্ক্রিয় মৌল ভাঙবে তখন সে আলফা, বিটা আর একটা কি গামা, এই 3 ধরনের কিন্তু রেজ গ্যাসে নির্গত করতে পারে। তো আমি বারবার একটা কথা বলে আসছি, আলফা আর বিটার মধ্যে হয় আলফা না হয় বিটা, যে কেউ একজন হতে পারে। গামা সবসময় শেষে আসবে। এর কাজ হলো যখন এক্সাইটেডটা স্থির হয়ে যাবে, ঝামেলা মিটে গেছে, যা ঝামেলা চলছিল সব মিটে গেছে, লাস্ট পর্যায়ে গামাকে নির্গমন ঘটাবে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিঘটনের সরণ সূত্র তাহলে কটা হয়? স্পেশালি 3টে হওয়া উচিত। একটা হচ্ছে আলফা বিঘটন, একটা হচ্ছে বিটা বিঘটন আর একটা হচ্ছে গামা বিঘটন। তো পরীক্ষায় সডি-ফাজান্স দুটো সূত্রকে বিঘটনের বলে। কেন? কারণ আলফা বিঘটন আর একটা হচ্ছে বিটা বিঘটন, গামা বিঘটনকে ধরে না। কারণ কোনো মৌল থেকে যখন গামা নিঃসৃত হয় মৌলের ভরের কোনো পরিবর্তন হয় না, কারণ ও রাগে ছিল, রাগ থেকে ঠান্ডা হয়ে গেল, তো ভর কি পরিবর্তন হবে? জীবনে পরিবর্তন হবে না। আমি খুব এক্সাইটেড হয়েছিলাম, দিয়ে আমি কি করলাম যে ঠান্ডা হয়ে গেলাম, আমার হাত একখান ছুটে পড়ে যাবে, জিনিতে পড়বে না। কিন্তু আমি ঝামেলা করতে গেছি, ঝামেলা করতে গিয়ে কেউ আমাকে চাকু দিয়ে আঘাত করে একটা হাত কেটে দিয়েছে, ভর সংখ্যা কমবে না, কমবে না। তার জন্য আলফা বিঘটন করতে গেলে, বিটা বিঘটন করতে গেলে এদের ক্ষেত্রে মৌলের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কিছু গল্প আছে। তার জন্য অ্যাকচুয়ালি সডি-ফাজান্সের সূত্র বলতে দুটো সূত্রকে বোঝানো
হয়েছে। আর গামা কি ছিল, রাগে ফুলে টুলে একবার রেডি হয়েছিল, ঠান্ডা হয়ে গেল, একজন সে বুঝিয়ে দিল যে স্যার একটু ধৈর্য ধারণ কর, সবর কা ফল মিঠা। তো ব্যাপারটা হচ্ছে ওইরকমই, যখনই ধৈর্য ধারণ করতে বললো তখন ওর ভরের কোনরূপ পরিবর্তন ঘটে না, তাই সঠিক ভ্যালেন্সের সূত্রে গামাকে নেই না। পরীক্ষায় যদি আসে যে বিঘটনের স্মরণ সূত্রটি লিখো, আলফা আর বিটা দিয়ে লিখবো, সঠিক ভ্যালেন্সের সূত্রটি লিখো, আলফা আর বিটা লিখবো। কেউ যদি মনে করে না চাইলেও আমি গামা দিব, দিতে পারে, কোনো অসুবিধা নেই, নাম্বারের কোনো ভ্যারিয়েশন করবে না, কারণ আমি জানি মেয়েদের দিল একটু বড়, ওরা দিতে পারে। দেখ আমরা দেখব আলফা বিঘটন সূত্র, প্রথমের যে পয়েন্টটা, এখান থেকে কোয়েশ্চেন খুব এসেছে পরীক্ষায়, যেমন কম্পিটিটিভ তেমন বোর্ড, কিন্তু বলে দিলাম আলফা বিঘটন, যেটাকে বলা হয় আলফা বিঘটনের সূত্র। এখানে দুটো তিনটে খেয়াল করব, ছায়ার বই ওরা একটু জায়গায় মিস্টেক কথা বলেছে, সেটাকে আমরা দেখব কতটুকু রেখেছে। এক্স একটা মৌল, আলফা বিঘটন বলতে এটাই বোঝায়, এক্স একটা মৌল, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, ভর সংখ্যা হচ্ছে কত এ। এখান থেকে যদি আলফা রশ্মি নির্গত হয়, মাইনাস আলফা করলাম মানে আলফা বেরিয়ে গেছে, আলফা বেরোনো মানে হচ্ছে হিলিয়ামের স্রোত, কার স্রোত, দুটা প্রোটন নিয়ে বেরোবে আর চারটা ভর নিয়ে বেরোবে। আমরা জানি যে আলফা বেরোয় সে অ্যাকচুয়ালি কার স্রোত বেরোয়, হিলিয়ামের স্রোত, আর হিলিয়াম যখনই বেরিয়ে যাবে সে বলবে আমি দুটো প্রোটনকে নিয়ে বেরোবে আর একটা চারটা ভরকে নিয়ে বেরিয়ে যাব। তার মানে আলফা বেরিয়েছে মানে এখানে আমি আলফাকে লিখতেই পারি যে 2 আলফা 4 লিখতে পারি। তাহলে এটা ভেঙে গেছে, আলফা বেরিয়েছে মানে কি ভেঙে গেছে নিশ্চয়, কারণ নিউক্লিয়াসের মধ্যে আলফা বিটা গামা থাকে, ওরা যখন ভেঙে গেল, কেউ বেরিয়ে গেল, তার মানে ভেঙে যাবে। কারণ আমরা জানি কোন একটা সেন্টার চলছে 3-4 জনকে বডিকে নিয়ে, একজন বেরিয়ে গেল সেন্টারটা ডিসমিসড হয়ে যাবে, ভেঙে যাবে। তো এই ঘটনাটা এখানে ঘটেছে, যে দুইটা নিউক্লিয়াস গঠন করলো সেটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই এর পারমাণবিক সংখ্যা কত হবে, Z-2, কারণ দুটো তো বেরিয়ে গেছে এখান থেকে, তাহলে Z-2, ভর সংখ্যা যত ছিল সেখানে 4 বেরিয়ে গেছে, তাহলে A-4। এটাই হচ্ছে আলফা বিঘটনের সরণ সূত্র। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এইভাবে যে কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা রশ্মি বেরিয়ে যায়, একটা আলফা কণা যদি বেরিয়ে যায়, যে দুইটা নিউক্লিয়াস গঠন করবে তার ভর সংখ্যা 4 কমবে, পারমাণবিক সংখ্যা 2 কমবে, যা আলফা বিঘটনের সরণ সূত্র নামে পরিচিত। এবার এখানে ওরা বলে অ্যাকচুয়ালি যে স্যার আলফা বিঘটন যখন ঘটেছে, বিক্রিয়া ঘটার আগে ভর সংখ্যা যা ছিল, বিক্রিয়া ঘটার পরে ভর সংখ্যা সেম আছে, কারণ A-4 + 4 যোগ করলে কত হবে, এই পড়ে থাকবে। বিক্রিয়ার আগে পারমাণবিক সংখ্যা যত আছে, পরে পারমাণবিক সংখ্যা ততই আছে, কারণ Z-2 + 2, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি পড়ে থাকবে কত, জেড। তার মানে ছায়ার বুক বলে যে কোনো মৌল যখন ভাঙে, তার ক্ষেত্রে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলেছে এবং পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলেছে, কারণ আগে পারমাণবিক সংখ্যা যত আছে, পরে পারমাণবিক সংখ্যা ততই আছে, তার মানে সংরক্ষণ সূত্র মেনে চলেছে। আবার ওই বইয়ের মধ্যে বিঘটন শক্তি বলে একটা টপিকস আছে, সেখানে পড়তে গিয়ে ওরা বলবে যে অ্যাকচুয়ালি যে তেজস্ক্রিয় মৌল তার ভর সংখ্যার তুলনায় দুইটা নিউক্লিয়াসের ভর, যে কণাটা বেরিয়ে আসে তার ভরের সমষ্টি ওর তুলনায় কিছুটা কম হয়। এটা বাস্তব, কারণ মৌলটা যে ভেঙেছে, ভাঙতে গিয়ে তো একটা এক্সট্রা শক্তি লাগবে, তাহলে ওই শক্তিটা পেলো কোথা থেকে, ভরই তো শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে এদের তুলনায় এদের ভরের সমষ্টি একটু কি হবে, কম হবে। যেটুকু কম হবে সেটুকুই মৌলটাকে ভাঙতে সাহায্য করবে, যেটা বলা হয় বিঘটন শক্তি। তার মানে নিশ্চয় আমরা আলটিমেটলি ফাইনালি বলতে পারি এরা ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে না। কিন্তু কেন ওরা বলছে ভরের সংরক্ষণ সূত্র মেনে চলছে, কারণ এটা যখন ভাঙবে দুটো জিনিস পাবো যায়, আমরা একটা তো দুইটা নিউক্লিয়াস পেলাম, তার সাথে একটা কণা পাবো, কিছু শক্তি নির্গত হবে, তো প্লাস কিছু শক্তি পাবো, এই শক্তিটাকে যদি আমাদের কালেক্ট করা সম্ভব হয়, যদি ভরে রূপান্তরিত করতে পারি, তাহলে এর শক্তির সমতুল্য ভর এটা যোগ করে এর সাথে কি হবে, সমান হবে। তাই আমরা বলতে পারি ওর জন্য ওরা বলে যে ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, কিন্তু আলটিমেটলি ভরের সংরক্ষণ সূত্র চলে কার, পারমাণবিক। কিন্তু যদি এই কথাটা বলতো যে ভর ও শক্তির সংরক্ষণ সূত্র, এটা কিন্তু মেনে চলে। পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে
আলফা বিঘটন সূত্র, বিটা বিঘটন সূত্র, এরা কি ভরের সূত্র মেনে চলে? আমরা বলবো ভর ও শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, কিন্তু পার্টিকুলারলি ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে না। কারণ আমরা জানি এর ভরের চাইতে এর আর এর ভর সমষ্টি সমান হয় না, কিছুটা কম হয়। কতটুকু? যেটুকু ভাঙতে সহযোগিতা করেছে। বোঝা গেছে? তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ভর ও শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলেছে একসাথে, কারণ যেটুকু ভর কমেছে সেটুকু রূপান্তরিত হয়েছে শক্তিতে। তাহলে ভর ও শক্তির রিলেশনকে বলা হয় ভর শক্তির সংরক্ষণ সূত্র। যেমন আমরা বলতে পারি একটা মোমবাতি বা ক্যান্ডেল নিলাম, এই মোমবাতিটা জ্বলছে, জ্বলতে গিয়ে মোমবাতিটার ভর যদি 10 গ্রাম হয় মার্কেট থেকে কিনে আনার সময়, এটা পুড়ে যখন সম্পূর্ণ শেষ হবে নিচে একটা অংশ জমা হবে। এই জমা অংশটুকু কিন্তু আর 10 গ্রাম জীবনও পাবো না, হয়তো আমরা 7 গ্রাম, হার্ডলি 8 গ্রাম এরকম পেতে পারি। 2 গ্রাম কি হলো? 2 গ্রাম শক্তিতে রূপান্তরিত হবে। কি কি শক্তি? না তো একটা তাপ শক্তি আর একটা হচ্ছে আলোক শক্তি। কারণ মোমবাতি জ্বললে আলো দেয়, তাপও দেয়। তো এরা কখনো ভরের সংরক্ষণ সূত্র মানে না, মানে কার? ভর ও শক্তি, ভর ও শক্তির। কারণ এই তাপ শক্তিকে যদি আমি মাসে কনভার্ট করতে পারি ইকুয়ালস টু এমসি স্কয়ার দিয়ে, যদি এই আলোক শক্তিকে মাসে কনভার্ট করতে পারি, তাহলে এর সমতুল্য মাস, এর সমতুল্য মাস এর সাথে যোগ করলে এর সাথে কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা ক্যান্ডেল যখন পুড়ে তখন সেখানে ভরের সংরক্ষণ সূত্র মান্যতা কোনটা হয়? ভর ও শক্তির সংরক্ষণ সূত্র। এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে ভর ও শক্তির সংরক্ষণ সূত্র, তেমনি আলফা বিঘটনের সূত্রের ক্ষেত্রেও ভর ও শক্তির সংরক্ষণ সূত্র মান্যতা হয়, কিন্তু স্পেশালি ভরের সূত্র মান্যতা, এটা ছায়ার বই ওরা বলেছে ভরের সূত্র মেনে চলে, জায়গাটা একটু মিসব্যালেন্সড রয়েছে। ওকে, তাহলে আমরা কখনোই লিখবো না, নাম্বার পাবো না কিন্তু। কারণ যদি কেউ বলে যে ভরের সংরক্ষণ সূত্র মেনে চলেছে, তাহলে ওকে আমরা ছোট্ট করে প্রশ্ন করব, তাহলে নিউক্লিয়াস ভাঙলো কি করে? নিউক্লিয়াস ভাঙতে গিয়ে একটা শক্তি লাগবে, সেই শক্তিটা কোথা থেকে রূপান্তরিত হয়? ইকুয়ালস টু এমসি স্কয়ার, ভরই তো শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে এর ভর তো কিছু শক্তি হয়েছে, ওই শক্তিটা তো এইটুকু। তার মানে কি ভর শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে। তাহলে আলফা বিঘটনের সূত্রটা আমরা লিখবো, আর বেশি পণ্ডিতি করে এখানে কোনো মৌলের উদাহরণ দিতে যাব না, এক্স দিয়ে দিব। অনেক স্টুডেন্ট করে কি, কোন একটা মৌল ধরে নিল ইউরেনিয়াম 92 ইউ 235, আর পরের মৌলটা মিলাতে পারছে না কোন নাম হবে। তখন মৌলের ভর সংখ্যা ঠিক লিখেছে যে 235 থেকে 4 কমিয়ে দিয়েছে, যে কথা 31 বা 236 ধরেছে, কারণ ইউরেনিয়ামের 3টা আইসোটোপ আছে আমরা জানি। তাহলে এখানে 236 ধরে নিয়েছে 92 ইউ 236, আর এখান থেকে 4 বাদ দিয়ে 32 করেছে, আর 92 থেকে 4 বাদ দিয়ে 88 করেছে। আর যে মৌলটা হবে তার নাম জানে না, অন্য মৌল লিখে দিয়েছে, তখন নাম্বার কিন্তু কেটে নেবে। তার জন্য বেশি পণ্ডিতি নয়, এক্স ধরে করব, ওয়াই ধরে উদাহরণ দেব। লিখা যাবে না? লিখে দেব, লিখে দেবো স্যার। ওকে স্যার। আলফা বিঘটনের সূত্র, কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটু ফাস্ট লিখবে, আলফা রশ্মি বিঘটিত হলে যে দুহিতা নিউক্লিয়াস গঠিত হয়, তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4 ও 2 একক, 4 একক ও 2 একক কম হয়, যা আলফা বিঘটনের স্মরণসূত্র নামে পরিচিত। আলফা বিঘটনের স্মরণসূত্র নামে পরিচিত, এটাই দিয়েছিল 17 সালে। এই এক্সাম্পলটা দেবো আমরা। এটাই আলফা বিঘটনের স্মরণসূত্র নামে পরিচিত। এক্সাম্পল এটা দেব। আর বিটা বিঘটনটা এসেছিল 2019 সালে, আর 23 সালে দিয়েছিল সডি ফ্যাজান্সের সূত্রগুলি লিখো, মানে দুটো একসাথে।
এখানে আমরা লিখব এই নিউক্লিয়াসটাকে বলা হয় জনক মানে পিতা, আর এটাকে বলা হয় কি দুহিতা। যদি এখান থেকে সংজ্ঞা আসে জনক কাকে বলে, তাহলে আমরা বলবো বিঘটনের যে মৌল ভাঙে সেটা হলো জনক, আর যেটা গঠিত হয় সেটা হচ্ছে দুহিতা। এবার নিচে কিছু স্টার দিয়ে আমরা লিখে রাখবো যেগুলো পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আলফা ও বিটা উভয় ধরনের বিঘটন, আলফা ও বিটা উভয় ধরনের বিঘটন, আলফা ও বিটা উভয় ধরনের বিঘটন, ভর ও শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, ভর ও শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। ভর ও শক্তির সংরক্ষণ সূত্র, কিন্তু স্পেশালি ভাবে ভর আর শক্তি কিন্তু মানে না, এটা মাথায় রাখবি, রাখা যাবে তো। তার মানে স্পেশালি যে ভরের সংরক্ষণ সূত্র বা স্পেশালি যে আমাদের শক্তির সংরক্ষণ সূত্র সেটা যদি বলে, আমরা যদি বলি নাম্বার কিন্তু কেটে নেবে, কারণ একসাথে দুটোকে মানে ভর আর শক্তি, ভর রূপান্তরিত হচ্ছে শক্তিতে, শক্তি রূপান্তরিত হবে ভরে। কিন্তু পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলে সেপারেটলি ভাবে, কারণ পারমাণবিক সংখ্যা কি আছে, সেম আছে। শক্তির তো পারমাণবিক সংখ্যা হয় না, হয় মৌলের পারমাণবিক সংখ্যা হয়, কিন্তু শক্তির কখনো পারমাণবিক সংখ্যা হয় না, কারণ এখানে যেটা আলফা বের হচ্ছে সে হচ্ছে এক ধরনের মৌল, সেটার নাম হচ্ছে হিলিয়াম। তাহলে আমরা লিখে রাখবো নিচে আরেকটা স্টার দিয়ে যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলে, সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলে। এবার আমরা বিটা বিঘটন, বিটা বিঘটন সরি ফ্যাজান্সের দ্বিতীয় সূত্র বিটা বিঘটন। বিটা বিঘটন বিটা বিঘটন যদি আমরা দেখি, এটা আমি আর লিখাবো না কারণ নিজে থেকে লিখতে পারবে। যদি কোনো তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি বেরিয়ে আসে, এক্স একটা তেজস্ক্রিয় মৌল, তার পারমাণবিক সংখ্যা জেড, আর এটা কত কে, আমরা বলেছিলাম যে আলফা রশ্মির ভর বিটা রশ্মির প্রায় 7200 বলেছিলাম না, যে ভরটাকে দেখেছিলাম। তার মানে কি যে আলফা রশ্মির ভর অনেক বেশি, ওর তুলনায় বিটা রশ্মির ভর অনেক নগণ্য, অনেক নগণ্য, অনেক কম, 7000 ভাগের একটা ভাগ হচ্ছে ওজন। তো এখন এখান থেকে যদি বিটা রশ্মি বেরোয়, তাহলে যে দুইটা নিউক্লিয়াস গঠন হবে তার ক্ষেত্রে বিটা রশ্মি বেরিয়েছে মানে প্রকৃতপক্ষে কে বেরিয়েছে, ইলেকট্রন। ইলেকট্রনের সংকেত আমরা জানি -1e0, এটা আমরা বিটা রশ্মির সংকেত জানি, বা বিটাকে লেখা যায় -1 বিটা 0। তার মানে বলছে যখন কোনো নিউক্লিয়াস থেকে যখন বিটা রশ্মি বেরোবে তখন ওই নিউক্লিয়াসের যে গঠিত হবে তার ভরের কোনো পরিবর্তন হবে না, কেবল পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। কারণ পারমাণবিক সংখ্যা যদি আমি z+1 করি তাহলে এই দুটোকে যোগ করলে কত করে থাকবে, z, কারণ z+1 - 1 = z। কারণ আমরা জানি যে আলফা বিঘটনই হোক বিটা বিঘটনই হোক তারা পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র মানে, কিন্তু স্পেশালি ভর মানে না, স্পেশালি শক্তি মানে না। তাহলে ভর ও শক্তি দুটোকে মানে, তাহলে আমি বলতে পারি z+1 - 1 যোগ করলে আগেরটা ফিরে পাবো। আর ভর সংখ্যা যেহেতু 0, তার মানে ভর সংখ্যা কি থাকবে, ওটাই থাকবে। এটাই হলো বিটা বিঘটনের সূত্র। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে কোনো তেজস্ক্রিয় মৌল যদি বিটা রশ্মি বিঘটন ঘটায় বা বিটা রশ্মি যদি বের করে, তাহলে যে দুইটা নিউক্লিয়াস গঠিত হবে তার ভর সংখ্যা 4 একক, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। এটাই হলো বিটা বিঘটন নামে পরিচিত। এটা দিয়েছিল 2019 সাল, ওটা দিয়েছিল আর দুটোকে মিলিয়ে দিয়েছিল। তাহলে ভালো না খারাপ, একটু খারাপ। এটা টুকে নেব আমরা, শুধু ইকুয়েশনটা মিডিলে ফাঁকা রেখে এটা আমরা নিজে লিখবো, ওখানে লিখবে যে স্যার নিজে লিখবো।
কি হইল বোঝা যাচ্ছে তো স্যার? ছেড়ে দিল না স্যার? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, টপার্স যাবে, টপার্সে যাবে, তার জন্য তাড়াহুড়ো করছি। ঠিক আছে, তারপর হচ্ছে গামা বিঘটন, তবু লিখে রাখি তো কাজে লাগবে না। গামা বিঘটন, হ্যাঁ স্যার একই জিনিস। গামা বিকিরণ, বিঘটন, বিঘটন মানে ভেঙে যাবে, বেরোবে, বিকিরণ। গামারটা আসে না, শুধু এইটুকু আমরা জানবো যে কোনো একটা মৌল থেকে, এদিকে স্যার, কোনো একটা মৌল থেকে যদি গামা বেরিয়ে আসে তাহলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার কোনো কিছু পরিবর্তন, কারণ মৌলটা ওটাই, ওই মৌলটা এক্সাইটেড ছিল আর ও হয়েছে কি স্থির হয়েছে, স্টেবল হয়েছে। মৌল ওই, আমি একজন মানুষ রাগে ছিলাম, রাগটা ঠান্ডা হয়ে গেছে, তার মানে কি আমি এম আরটা কি আর এম হয়ে যাব নাকি? এম আর তো এম আরই থাকবে, ডাজ নট কনভার্টেড টু আর এম। তার জন্য মৌলের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কোনো কিছু কাজেও লাগে না স্যার। তারপর এখান থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় যেগুলো আসে, বইয়ে এক্সাম্পল, একটু বইটা খুলবে, 2-3টা কোয়েশ্চেন আছে, ওদের মতো করে করতে যাবো না, ওদের মতো করতে গেলে লাইফ নষ্ট হয়ে যাবে। ওই যে আলফা বেরিয়েছে, বিটা বেরিয়েছে, আর কেউ বেরিয়েছে, আর কেউ বেরিয়েছে, কোয়েশ্চেনগুলো কীভাবে টেকেল করতে হয় আমি ওটা দেখাবো, শুধু যেমনই কোয়েশ্চেন আসুক তেমনই সলভ করবো। আমি একটা জিনিস বিশ্বাস করি যে সাবজেক্ট এসছে মানুষের জন্য, মানুষ আসেনি সাবজেক্টের জন্য, না কেমন? মানুষ এসছে কি সাবজেক্টের জন্য? সাবজেক্ট এসছে মানুষের জন্য। কারণ আগের মানুষ, আমি বলেছিলাম একটা কথা, তাহলে ফিজিক্স আমার কাছে ভারী লাগা তো কথা নয়। যদি আমার কাছে ফিজিক্স ভারী লাগে তাহলে উল্টো ঘটনা ঘটেছে, যে সাবজেক্টের জন্য মানুষ এসছে। আমরা যখন বিশ্বাস করি যে আমাদের জন্য সাবজেক্ট এসছে, ধর্মগ্রন্থ, মুসলিমদের মধ্যে কোরআন বলে, আর হিন্দুদের মধ্যে কি বলে? গীতা, বেদ, ঋক, সাম, যজুর যা আছে। এ কই কি বলে জানো? রিয়া, রিয়া কই? ও তো অধিকাংশ দিনই বাড়িতে থাকে বোধহয়। কদিন মিশনে থাকে? বাড়িতে বেশি থাকে না? আচ্ছা আচ্ছা, যাক। আজকে একটা গল্প শোনা, একটা মেয়ের কোন একটা মিশনে, হিন্দুদের মধ্যে নাকি এটা সিস্টেম আছে, আমি জানি না, মেয়ে জানে না মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার এক ছাত্রী আমাকে আজকে বলছে যে স্যার আপনাকে ডিসেম্বর মাসের 7 তারিখে আমার বাবা হয়তো ইনভাইট করতে পারে। বললাম কেন রে? তো বলছে আমি জানি না আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মানে আগের দিকে গল্প শুনেছিলাম যেরকম বাবা ওর বাবা রাজি, বিয়ে হয়ে গেছে, এরকম। সে আমি বললাম এটা হয় রে? বলছে আমাদের মধ্যে স্যার এটা হচ্ছে। ছোটতে নয় রে, এই তো কদিন আগে আমাকে কোনো স্যার বলেছিল, মানে ওই স্যার কাছে আগেও পড়তো, পরে আমার কাছেও পড়তো, এখন পরে মিশন চলে এসছে কোনো একটা মিশনে। তো আমাকে ওই স্যার বলেছিল যে ওকে আর চাপ টাপ করিও না, আর আমরা সাধারণত যার বিয়ে শাদী হয়ে যায় তাকে চাপ করি না, কারণ চাপ করার দরকারও থাকে না, না হলে তো গালি দিয়ে আর কিছু করি। তো আমি ওকে আর কিছু বলি না, কিন্তু তারপর থেকে হঠাৎ করে আজকে আমাকে ইনভাইট করছে। আমি বললাম যে শুনেছি তো তোর গল্পটা আগেই আমি ওই স্যারের মুখ থেকে, কিন্তু এটা শুনিনি যে তুই জানিস না আর বিয়ে হয়ে গেল। তো যাজ্ঞেটা হতেই পারে ওদের মধ্যে, হয়তো কমিউনিটির মধ্যে হয়, কিন্তু আমাদের যে হয়ে গেছে ও জানে না যে আমার বিয়ে হয়েছে, পরে গল্প শুনলো, বুঝতে পারলে না, পরে শুনলো যে আমার অমুক জায়গায় বিয়ে হয়েছে, জঙ্গিপুরে। আমি প্রথম শুনলাম আমার জীবনে আজকে। হ্যাঁ, তো যাকে হয় হয়তো আমি আমাদের মধ্যে শুনেছিলাম যে ছোট আগের যুগে, এখন না, এগুলো হচ্ছে কুসংস্কার সংস্কৃতি। কারণ একে অপরের দেখাশোনা না হলে এটা সেটা ঠিক হয় না। কারণ দেখা গেল যে বাবার চয়েস হয়েছে, আমার চয়েস, আমি একজন ভারপ্রাপ্ত জ্ঞানী, ওদিক থেকে অসুবিধা নেই। তো আমরা দেখলাম, তো ওই যে আমাদের গল্প করছিলাম যে আমাদের কোরআনেই যেহেতু বলছে যে আমার জন্য বিদ্যা এসছে, তাহলে বিদ্যা তো ভারী লাগার কথা নয়, তাহলে ফিজিক্স কখনোই ভারী নয়, সব দিনই সোজা। এবার আলফা বিঘটন আর বিটা বিঘটন আমরা কীভাবে দেখবো? একটা জিনিস হয় আমাদের মধ্যে ভয়টা বেশি, যে যখন বলি যে ফিজিক্স সবাই পারবে, হ্যাঁ স্যার আমাদের দ্বারা কিচ্ছু হবে না, কারণ আমরা বিশ্বাস কম করি। আমরা বিশ্বাস কি করি? কম করি।
কারণ ফিজিক্স আমাদের জন্য এসছে, কেমিস্ট্রি আমাদের জন্য এসছে, সব কিছু আমাদের জন্যেই এসছে। এটা কেন এসছে, কি প্রমাণ আছে? না, আল্লাহ তো ওয়াদা করেছে যে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান। হ্যাঁ, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান মানে কি? সূরাটার নাম হচ্ছে সূরা দুখান। নাম শোনা হয়েছে কোনদিন এই সূরা? সূরাটা হলো মাক্কি। মাক্কি মানে কি? মক্কায় অবতীর্ণ হয়েছিল। এখানে আয়াত নাম্বার হচ্ছে 38। সূরা দুখান মাক্কি, আয়াত নাম্বার 38। আল্লাহ ওয়াদা করেছে যে হে মানুষ, পৃথিবীতে আমি যাহা পাঠিয়েছি তোমাদের জন্য পাঠিয়েছি এবং সবই তোমাদের উপকারের জন্য। তাহলে তোমরা ফিজিক্স দেখে ভয় কেন পাবে? আল্লাহই তো কথা। হ্যাঁ, আল্লাহ তো ওয়াদা করেছে যে মানুষ তোমার জন্য পাঠিয়েছে। আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে, এইটুকু নয়, জমিনের মধ্যে কাটতিও। তাহলে গত কদিন আগে যে লাল জল বেরিয়েছিল, গালি কেন দেবো? ওটাও তো উপকারের জন্য। লাল জলটাকে একটু স্যার রিকোয়েস্ট, লাল জলটাকে আল্লাহ পাঠিয়েছে না মানুষ? তো আল্লাহ তো বলছে যে ওমা খালাকনাস সামা ওয়াল আরদা। হ্যাঁ, লাল জলের উপকারিতা আছে, কারণ আমরা একটা জিনিস জানবো যে কিসে লাল জলের উপকারিতা নেই? আছে অনেক। এই তো চুলকানি হলো, চুলকানি থেকে হ্যাঁ স্কিনের ভিতরে ভাইরাস গুলো বেরোলো তো। আমাদের মানুষকে ঘামাচি হয় না? ঘামাচি হয়ে গা গুলো খসখসে হয়ে যায় হয়তো। তো এটা তো একটা উপকারী জিনিস, কারণ আমাদের চামে অনেকগুলো বাইরে, তো আমাদের এই সমস্ত চামগুলোতে অনেক ব্যাকটেরিয়া ধরে থাকে। এই যে আমি আজকে হাঁটছি চলছি, বিভিন্ন বাতাসে ধূলিকণা গ্যাসকণা ব্যাকটেরিয়াগুলো এসছে, এই ব্যাকটেরিয়াগুলো কি হচ্ছে, ওই চামটা রিমুভ হচ্ছে, দূরে সরে গেল। তাহলে ঘামাচি হওয়াটাও মানুষের উপকার আছে, সব কিছু উপকার। আয়াতটাকে একটু বিশ্বাস করতে হবে স্যার। সূরা দুখানে যেটা আল্লাহ বলেছে, ওয়াদা আছে এখানে। কি বল? বাড়ি এটা উপকার নয়, এটা উপকার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এবার এখানে প্রথম কোশ্চেন আমরা কোশ্চেন কিভাবে টেকেল করব? এইদিকে কোশ্চেন যেহেতু বই আছে আমি লিখবো না। ইউরেনিয়াম 238 থেকে একটা পরমাণু গঠিত হয়েছে Pb 206। কটি আলফা কটি বিটা কণা নিশ্চিত হয়েছে, যেখানে ইউরেনিয়াম আর সিসার 92 82। তার মানে হচ্ছে 92 টু 82, আর ছিল 200 কত 38 টু 206। এটা ওরা বলেছে, মানে একটা ইউরেনিয়াম কটা আলফা কটা বিটা বেরিয়েছে। অ্যান্সার আগে করবো না, আমি কেন করাচ্ছি এটা কারণ আছে সেই জন্য। ওরা বলছে ইউরেনিয়াম 200 কত ছিল 38, সেখান থেকে কি হয়েছে 200 পিবি করেছে, বলছে 206। ওরা বলছে কটা আলফার কটা বিটা বেরোবে। প্রথমত হচ্ছে এর 92 আর এর হচ্ছে কত 82। কি দেখে চিনতে হয়? আমরা তো জানি আলফা বিটা একসাথে বেরোয় না, হয় আগে আলফা বেরোবে, না হয় এটাতে কি দেখে চিনবো যে আলফা না বিটা বেরিয়েছে আগে? এই চিনাটাই হচ্ছে মেন কাজ। কি দেখে চিনবো স্যার? আমি তো জানি কোশ্চেন সোজা কিচ্ছু না, কিন্তু পরীক্ষাতে আমি যখন গভীর কনসেপ্টে কোশ্চেন করতে যাবো তখন হারিয়ে যাবো। নো স্যার, আমাকে চিনতে হবে। ওরা তো বলেছে আলফা আর বিটা দুটো বেরিয়েছে, বলেই দিয়েছে যেখানে, তো আমরা তো নিয়ে একসাথে বেরোই না, হয় আগে আলফা না হয় আগে বিটা, হয় আগে আলফা আগে বিটা, আগে বিটা আগে আলফা, কিছু একটা হবে। তো আমরা দেখবো যে বিটা বেরোলে ভর সংখ্যার পরিবর্তন ঘটে না, তাহলে নিশ্চয় ভর সংখ্যার পরিবর্তন হয়েছে, মানে কমেছে, তার মানে আগে কাকে বের করেছে, বোঝা গেছে? তাহলে আগে আলফা বেরিয়েছে। যদি একটা আলফা বেরোয় তাহলে ভর কমবে কত 4, টোটাল কমেছে কতটি 238 থেকে ভর দেখাচ্ছে 206, ভর কমেছে না বেড়েছে? কোন কণা বেরোলে ভর কমায়? তার মানে নিশ্চয় আগে আলফা বেরিয়েছে। তাহলে অ্যান্সার ক্লিয়ার এটা। আর একটা যদি আলফা বেরোয় তাহলে 4 কমবে, কতটি কমেছে? তাহলে 32 কে একটা আলফা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4 8 32 কটা বেরিয়েছে? 8টা। বোঝা যাচ্ছে কিভাবে স্টেকেল করতে হয়? তাহলে 8টা আলফা বেরিয়ে গেছে। এবার আমি বিক্রিয়া ব্যালেন্স করছি, দেখবে। তাহলে 92 ইউ 238, ওরা অনেক বড় ইতিহাস লিখেছে, দরকার নেই। তাহলে এখান থেকে প্রথমে আলফা বের করেছে, কটা আলফা? 8টা। 8টা না, 8টা আলফা, 8 আলফা, 8টা আলফা বেরিয়েছে। তার মানে 8 ইন্টু আলফা হচ্ছে কত 2 4। তার মানে ভর সংখ্যা কত কমবে 32।
তার মানে এখানে ইউ হলো, এখানে যেটা গঠিত হলো, আমি অন্য কোনো মৌল লিখলাম অয়, যে মৌল গঠিত হয়েছে তার ভর সংখ্যা কমে যাবে 206, পারমাণবিক সংখ্যা কত হবে 92। হলো তো, যে 92 কেন হবে, 92 থেকে কত কমে আসবে না, 8 দুগুণে 16, 16 কমলে কত আসবে, 92 থেকে 16 বাদ 74 বোধহয় না, কত 76, 76 তো, এতক্ষণ লাগছে কেন, 76। এবার তাহলে বেরিয়ে হলো কটা, বুঝে গেছে না, কারণ 206 4 8 32 আর 6 যোগ করলে 38, আর 92 থেকে এটা এটা যদি 8 দুগুণা 16 আর 76 যোগ করলে হয়ে গেল এটুকু। এবার তারপর নিশ্চয়ই বিটা বেরিয়ে গেছে, ওরা আলফা বিটা বের করেছে, প্রথমে আলফা করে দিলাম তারপর বিটা, এবার আমরা বিটা বের করবো, কটা বের করবো এখানে বুঝতে হবে কি করে। বিটা বেরোলে ভর সেম থাকবে, তার মানে যে মৌলটা আমি জেড লিখলাম বা যা কিছু লিখলাম 206 দিয়ে দিলাম, ভর সেম, কিন্তু পারমাণবিক সংখ্যা বাড়বে, যটা বেরোবে তই বাড়বে। ওরা পারমাণবিক সংখ্যা কত আসতে বলেছে লাস্ট 82, তাহলে 76 থেকে 82 কত করে ডিফারেন্স, 6টা না, 76 আর 6 82, তার মানে নিশ্চয়ই 6টা বিটা বেরিয়েছে, কারণ একটা বিটা বেরোলে 1 বাড়বে, দুটো বিটা বেরোলে 2 বাড়বে, তিনটা বিটা বেরোলে 3 বাড়বে, 6টা বিটা বেরোলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে 82 চলে আসলো, তাহলে তার জন্য কটা বের করতে হয়েছে, অ্যান্সার হয়ে গেল, বুঝা গেছে না যায়নি। তার মানে এইভাবে কোশ্চেনকে ট্যাকেল করতে হয়, যে ভর যদি পরিবর্তন হয় তাহলে আগে বেরিয়েছে কি নিশ্চয় আলফা, তারপর আলফা বেরিয়ে গেলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এবার পারমাণবিক সংখ্যাকে ব্যালেন্স করতে গেলে একটা বেরোলে 1 বাড়বে, দুটো বেরোলে 2 বাড়বে। আমার সেটা কিন্তু এই রিলেটেড কনসেপ্টের কোশ্চেন 2-3টা আরো আছে, যেগুলো টাচ করতে একটু কষ্টকর হবে বলে মনে হচ্ছে। একই রকম ভাবে দ্বিতীয় কোশ্চেন আছে, তৃতীয় কোশ্চেন আছে, এগুলো সলভ করে নিব আমরা, দুটোই সেম কোশ্চেন। আগে দেখব কার পরিবর্তন কাকে বের করেছে, তারপরে আমরা দেখব বাকি ইতিহাসটা, বাকিটা দেখব। সময় তো এখনো আছে স্যার, ক্লাস করবেন আপনারা, এনার্জি লস্ট, 15 মিনিট সময় এখনো আছে, আমি যখন শুরু করি তখন করাবো। স্যার এনার্জি লস্ট হয়ে গেছে, কার কার হয়নি, এখন তো সবাই বলছে, আর কিন্তু চোখ মুখ দেখে তো মনে হচ্ছে যেন ঠিক আছে। পয়েন্ট খুব ভালো টপিকস, তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। নইমুন স্যার ছিল এখানে আসিয়া, এমন করবে না, আমি জানি নইমুন হচ্ছে ওই রকমই, ক্লাস করবো না বলবে আবার ছেড়েও যাবে না, ও আমার বড় ফ্যান আমি জানি। নইমুন ইজ এ বিগেস্ট ফ্যান অফ এমআর ফিজিক্স ইউটিউব চ্যানেল। দেখো এরপর থেকে টানা 3-4 দিন শুধু SMS এ অ্যান্সারই করবো। তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র, তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র, এটাই আজকে লাস্ট করাবো স্যার। খুব ভালো টপিকস, পরীক্ষা 2015 সাল এসছে, তারপর এসছে স্যার 19 সালে, তারপর একটা টপিকস এসছে, তারপর এসছে স্যার CBSE 2014 সাল, 2016 সাল, কত যে সাল বলবো স্যার। সূচকীয় সূত্র খুব ভালো, এবং অ্যাটেনশনের সাথে বুঝবো, এবং এর পরের দিন এখান থেকে কোয়েশ্চেন সলভ করবো, কিভাবে কোয়েশ্চেন হয়, এক একটা কোয়েশ্চেনের ছাল ছিলে দেব। প্রথমে আমি একটা কথা লিখে রাখলাম যে সম্ভাবনার সংখ্যাতাত্ত্বিক সূত্র। এটা কি জিনিস পরে বুঝাচ্ছি, এদিকে স্যার। তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র বলতে এটাই বোঝায়, তেজস্ক্রিয় বিঘটন হচ্ছে, বিঘটন মানে কি ভেঙে যাওয়া, কেউ যদি ভেঙে যায় তাহলে ওই নমুনাতে উপস্থিত পরমাণুর সংখ্যা কমবে না বাড়বে। আমি ধরে নিচ্ছি, নো স্যার, আমি ধরে নিচ্ছি আমি একটা নমুনা, টোটাল নমুনা ধরলাম যে একটা ইউরেনিয়াম, 1 গ্রাম ইউরেনিয়ামে যে নমুনার পরিমাণ বা একটা কার্বনে যতটা পরমাণু থাকে সেটা হচ্ছে 6.623 × 10⁻20 এতটা থাকে। কারণ আমি একটা নমুনা,
আমি একটা নমুনা, তেজস্ক্রিয় নমুনা। তাহলে আমার নমুনাতে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কি আছে? অনেক আছে, কারণ আমার এক একটা ছোট্ট ছোট্ট মাংসের পেশিকে পরমাণু ধরছি আমি। যেমন লোহা, এর ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমি বলতে পারি কি? পরমাণু। সেগুলো কি? তাহলে একটা নমুনা যদি ভেঙে যায় তাহলে পরমাণুর সংখ্যা কমবে না বাড়বে? আমার একটা হাত ভেঙে পড়ে গেল, একটা হাত ভেঙে চলে গেল, তাহলে নমুনাতে পরমাণুর সংখ্যা কমলো না? কমলো না, অনেকটাই কমলো। তারপর একটা চোখ পাখিতে উঠিয়ে খেয়ে নিল, নমুনার সংখ্যা কমে গেল। পা একটা কেটে কোথাও নিয়ে চলে গেল, টোটালটা আমি নমুনা। তাহলে এই নমুনাতে পরমাণুর সংখ্যা যদি বিঘটন হয়, বিঘটন মানে যদি হারিয়ে যায়, তার মানে পরমাণুর সংখ্যাটা কি হবে? ধীরে ধীরে কমবে। যেমন ইউরেনিয়াম একটা নমুনা। ইউরেনিয়াম কি একটা কোন নমুনা? তেজস্ক্রিয় নমুনা। খুব ডিটেলে বুঝবো আমরা একটু। তেজস্ক্রিয় নমুনা, ইউরেনিয়াম একটা হচ্ছে তেজস্ক্রিয় নমুনা। তো যদি এর বিঘটন হয়, এ যদি ভেঙে যায়, তাহলে এখানে পরমাণুর সংখ্যাগুলো কমবে না বাড়বে? তাহলে পরমাণুর সংখ্যা কমে যাবে। তো বিজ্ঞানী বলতে চাইছেন যে সম্ভাবনার সংখ্যাতাত্ত্বিক সূত্র বলতে যে এখানে নমুনার সংখ্যা একসাথে একাধিক নমুনা নি, ইউরেনিয়াম নিলাম, রেডিয়াম নিলাম, থোরিয়াম নিলাম, পলোনিয়াম নিলাম, একাধিক তেজস্ক্রিয় মৌল নিলাম, একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু কোনটা আগে ভাঙবে কোনটা পরে ভাঙবে বলা যাবে না। এটা বলা যাবে না। তার জন্য এটাকে বলা হয় সম্ভাবনার সংখ্যাতাত্ত্বিক সূত্র। এটাই বলছে যে একাধিক নমুনা যদি কোনো একটা জায়গাতে আমরা নিই, অবশ্যই তারা তেজস্ক্রিয় নমুনা হবে। তাদের মধ্যে কোনটা আগে ভাঙবে কোনটা পরে ভাঙবে কেউ বলতে পারবে না। কিন্তু এটুকু বলতে পারি যে তেজস্ক্রিয় বিঘটনের হার সেই সময়ে উপস্থিত নমুনার সাথে কি হবে? সমান হবে। যেমন এই জায়গাটা কিন্তু খুব একটু জটিল, কিন্তু খুব ইজিও। তো ডিএনডিটি সময়ের সাপেক্ষে বিঘটন, এটাকে বলা হয় বিঘটনের হার। যদি আমাকে সময় দিয়ে ভাগ করে তাহলে আমার হার পাবো। যেমন আমরা জানি স্মরণকে সময় দিয়ে ভাগ করলে কি পাবো? স্মরণের হার, যেটাকে বলা হয় ভেলোসিটি। যে কোনো জিনিসকে সময় দিয়ে ভাগ করলে তার হার পাওয়া যায়। প্লিজ অ্যাটেনশন অন দ্য বোর্ড স্যার। তাহলে ডিএনডিটি এটা হলো সময়ের সাপেক্ষে বিঘটন। এনটা হলো পরমাণু, এনটা হলো কি? নমুনায় পরমাণু। তাহলে ডিএনডিটি প্রপোর্শনাল টু হচ্ছে এন। এটাকে বলেছিল তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। মানে বলছে যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে তেজস্ক্রিয় নমুনায় বা তেজস্ক্রিয় বিঘটনের হার সেই সময়ে উপস্থিত তেজস্ক্রিয় নমুনার সাথে কি হবে? সমানুপাতিক। মানেটা এখন আমরা বুঝলাম না ক্লিয়ার করে। দেখা গেল কোনো একটা নমুনা, আমি ইউরেনিয়ামকে নিলাম, কোনো একটা সময় ইউরেনিয়াম ধরে নিচ্ছি টোটাল 238 গ্রাম, আমি ধরলাম বোঝানোর জন্য। এখান থেকে কোনো একটা নির্দিষ্ট সময় টি সময় পরে এর বিঘটন হয়েছে, কমে গেছে, কমে এসে এ দাঁড়িয়েছে কত? 138-এ। তার মানে আমি বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ওই নমুনায় উপস্থিত পরমাণু কত? 138। আর একটা মৌল নিলাম রেডিয়াম, সেটা ছিল, ওটাকেও 238 গ্রাম বললাম, নিয়েছিলাম আমি। তাহলে একটা নির্দিষ্ট সময় টিতে এই নমুনার পরিমাণ এসছে 50। ভালো করে বুঝবো। তাহলে যেখানে নমুনা বেশি থাকবে সে বিঘটনের হার কি হবে? বেশি হবে। যার নমুনার পরিমাণ কম হবে তার বিঘটনের হার কি হবে? কম হবে। তেজস্ক্রিয় পরমাণু যদি অনেকটি থাকে তাহলে সেখানে বিঘটনের হারটা কি? অনেক বেশি। অনেক কিছু ছাড়তে পারবে, যার অল্প আছে সে অল্পটুকু ছাড়তে পারবে, বিঘটনের হার কম। যদি একটা মানুষের কাছে কোটি কোটি টাকা থাকে, যেমন বর্তমানে মতিউর রহমান, নাম শোনা গেছে? নাম শোনা হয়নি না? একটা মানুষের কাছে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে আমি বিঘটন করতে কি পারবো? আমাকে হঠাৎ করে বললো যে একটা মানুষ লাখপতি, মনে করছি 2 লাখ টাকার মালিক, আর দান করবে দুজনই, আর আমি ধরে নিচ্ছি 200 কোটির মালিক। তাহলে একটা নির্দিষ্ট সময় 5 মিনিটের মধ্যে কে কত দান করতে পারবে? দান করতে বিঘটন। যার অ্যামাউন্টের পরিমাণ বেশি সে দান বেশি করবে, যার অ্যামাউন্টের পরিমাণ কম সে কম করবে। মানে আমি যে সময় দান করব, ও যে সময় দান করবে, এই নির্দিষ্ট সময়ে দুজনের বিঘটনের হারটা, ছাড়ার হারটা, দান করার হারটা ডিপেন্ড করবে কার কাছে কত টাকা আছে। ওই গল্পটা এখানে বলছে যে একটা নির্দিষ্ট সময় পর এ ছেড়ে এসছে কত? 138-এ। একটা নির্দিষ্ট সময় পর এ ছেড়ে এসছে কত? 50-এ। এখন যদি দুজনকে বিঘটন করতে হয়, কে বেশি বিঘটন করবে? 138। ও কি করবে? কম। তার জন্য বলছে যে কোনো তেজস্ক্রিয় নমুনায় কোনো নির্দিষ্ট সময়ে বিঘটনের হার সেই সময়ে উপস্থিত পরমাণুর সাথে কি হবে?
সমান। সেই সময়ে যার কাছে নমুনায় পরমাণু বেশি থাকবে সে বিঘটন বেশি করতে পারবে, যার কাছে কম থাকবে সে বিঘটন কম করবে। এটাই হলো তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র নামে। এটুকু কি বলা যাবে? তার মানে আমরা এটুকু বললাম যে কোন তেজস্ক্রিয় নমুনায় বিঘটনের হার সেই সময়ে উপস্থিত নমুনায় পরমাণুর সাথে কি হবে? সমান হবে। নমুনা হচ্ছে পুরোটা, এই ইউরেনিয়ামটা হচ্ছে নমুনা, আর এইগুলো হচ্ছে পরমাণু, মানে 1 কোটি আছে 2 কোটি আছে। যদি বেশি থাকে তাহলে বিঘটন বেশি করবে, কম থাকলে বিঘটন কম করবে। এই কথাটাই ওরা বলতে চাইছে। তাহলে ডিএনডিটি প্রপোর্শনাল টু এন। এখানে আমরা একটা কথা লিখবো শুধু এইটুকুর উপরে, যে ধরা যাক, কিছু লিখবো না, তাহলে ধরা যাক যে টি সময় পরে নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা কত? তাহলে এন। আর ডিটি সময়ে যদি বিঘটন ডিএন হয়, ডিটি সময়ে যদি বিঘটন তাহলে যদি ডিএন হয় তাহলে বিঘটনের হারটা কত হচ্ছে? ডিএনডিটি প্রপোর্শনাল টু এন। এটুকু বোঝা গেছে তো? এবার এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। ইহাই সূচকীয় সূত্র। এটাকে যখন সমাধান করব, সমানুপাতিক চিহ্ন তুললে একটা কনস্ট্যান্ট নিতে হয়। তাহলে আমি করলাম কি, ডিএনডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ইন্টু এন। প্রশ্ন থাকবে, স্যার মাইনাস ল্যামডা নিলেন কেন? এই ল্যামডাটা হচ্ছে বিঘটন ধ্রুবক। আমরা জানি কুলম্বের সূত্র 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কনস্ট্যান্টটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক, যেটাকে আমরা স্যাররা শিখেছিল কে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কেটাকে বলা হয় কুলম্ব ফোর্স। তাহলে কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবককে বলা হয় কুলম্ব ধ্রুবক, তাহলে বিঘটনের সূত্রের সমানুপাতিক ধ্রুবককে বলা হয় বিঘটন ধ্রুবক। এবার বলছে সামনে মাইনাসটা কেন আসলো? যদি সময়ের মান বাড়তে থাকে তাহলে নমুনাতে পরমাণুর সংখ্যা কমবে না বাড়বে? দেখা গেল একটা নমুনাতে 238 ছিল, একটা নির্দিষ্ট সময় পর কত এসছে? আরো সময় পর কি আসবে? কমবে। তো সময়টা বাড়ছে কিন্তু নমুনাতে পরমাণু সংখ্যা একটা বাড়লে একটা কমলে সেই জিনিসটা কি হয়? ঋণাত্মক চিহ্ন। তার মানে বলছে সময় যদি বেড়ে থাকে, সময় যদি বাড়ে তাহলে নমুনাতে পরমাণু সংখ্যা কি হবে? কমবে। তার জন্য সামনে কি হবে? মাইনাস। তাহলে আমরা বলবো ইকুয়েশনে মাইনাসটি এর জন্য ব্যবহার করা হয়, সময় যদি বাড়তে থাকে তাহলে নমুনাতে পরমাণুর সংখ্যাটা ধীরে ধীরে কমতে থাকবে। এবার আমরা কি করলাম, এই ইকুয়েশনটাকে আমরা করতেই পারি, dn/n সমান হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু ডিটি। কারো বুঝতে হচ্ছে তাহলে প্রশ্ন করবে। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন নিলাম, তাহলে ইন্টিগ্রেশন dn/n ইকুয়ালস টু মাইনাস, বার করে দিলাম ইন্টিগ্রেশন, ল্যামডাটাকে বার করে দিচ্ছি, ল্যামডা তো ধ্রুবক, তার তো ইন্টিগ্রেশন হয় না, তাহলে মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে কত হচ্ছে? ডিটি। আমি ধরে নিচ্ছি ইন্টিগ্রেশনের লিমিট দেব, যখন সময় শুরু হয়নি তখন তেজস্ক্রিয় পরমাণুটা কত নিয়েছিলাম? এটা হচ্ছে প্রাথমিক। তার মানে সময়ের ভ্যালু যখন ছিল t = 0 তখন নমুনার পরিমাণ ছিল n = n0। কত দিলাম আমি? n0 হচ্ছে প্রাথমিক, বা আমি এটা বলতে পারি যে প্রাথমিক নমুনার পরিমাণ হচ্ছে কত? n0। তার মানে আমি বলতে পারি সময় যখন ছিল 0 তখন নমুনার পরিমাণ ছিল কত? n0। বোঝা গেল? প্রাথমিক নমুনা, এটা মানে কতটা নিয়েছিলাম, একটা নির্দিষ্ট সময় পর এসছে কত? 138। সেই নির্দিষ্ট সময়টাকে আমি ধরলাম t, এই t সময় পরে নমুনা আসলো কত? n। তার মানে nটা কি আছে? এটা এখন মানে অবশিষ্ট বেঁচে আছে, কিছু সময় পরে 138 বেঁচে আছে। তার মানে আমি বলতে পারি সময় যখন এগিয়ে গেল তখন নমুনার পরিমাণ হয়ে গেল কত? n। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি যে dx/x, তার ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে log of x, log mod of x, বা এইভাবে লেখা যায় ln x। ln log দুটো লেখা যায়, log হলে 10 বেসে আসবে, ln হলে e বেসে আসবে, জানা আছে এগুলো তো? তাহলে আমি বলতে পারি এটুকু সূত্র কি বলতো? তাহলে ln কত হয়? mod of n, ln n লিখে দিচ্ছি আমি, ln n, তাহলে এর ভ্যালু বসবে, তাহলে কত বসবে? n0 থেকে n। একই রকম ভাবে এটা কত আসবে? মাইনাস ল্যামডা ইন্টু টি, ভ্যালু কত আসবে? তাহলে আমি যদি ক্যালকুলেশন করলে কত আসবে?
একটু এখানে লিখে দিচ্ছি। তাহলে এল আপার লিমিট মাইনাস, তাহলে আপার লিমিট বসালে কত হবে, এল এন ক্যাপিটাল এন মাইনাস এল এন এন জিরো, এল এন এন জিরো ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি পড়ে থাকবে শুধু, কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আবার আমরা জানি লগের নিয়ম জানি, লগ এ মাইনাস লগ বি কে লেখা যায় লগ অফ এ বাই বি। তাহলে এটাকে একই রকম নিয়ে যাবে। তাহলে এল এন ক্যাপিটাল এন বাই এন জিরো সমানই হচ্ছে মাইনাস ল্যামডা টি। যদি লগ এ সমান যদি 2 হয় তাহলে এ সমান 10 টু দি পাওয়ার 2 হয়, কারণ 10 বেসে উঠবে আর এল এন কে তুললে ই বেসে যাবে। তাহলে আমি লিখতে পারি এল এন কে তুলে দিলে এন বাই এন জিরো সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এন সমান কত, এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ইহাই হলো তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। পরীক্ষা আসে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র, এতটুকু অবধি করতে হবে। শুধু সূত্রটা যদি বলতে চাই আমরা বলবো যে সময়ের সাপেক্ষে কোনো নমুনায় তেজস্ক্রিয় বিঘটনের হার ওই সময়ে উপস্থিত নমুনার সাথে কি হবে, সমানুপাতিক। বা সোজা কথায় কোন তেজস্ক্রিয় সময়ের সাপেক্ষে তেজস্ক্রিয় বিঘটনের হার সেই সময়ে উপস্থিত নমুনার সাথে, নমুনায় পরমাণুর সাথে নমুনায় পরমাণু সাথে সমান হবে। দিয়ে আমরা এইটুকু সলিউশন করবো, কোনো ভারী আছে। এবার এখানে দেখবো আমরা এই এনটাকে একটা নির্দিষ্ট সময় পর কতটা আছে মানে অবশিষ্ট, আর এন জিরোটাকে কতটা নিয়েছিলাম, ল্যামডাটাকে বিঘটন ধ্রুবক, টিটাকে কত সময় পর কমেছে। এই সূত্র থেকে ম্যাথ করতে হয়। এবার ফাটাফাটি ম্যাথ করবো এর পরের দিন, বাকিটুকু করাবো, বাকি ম্যাথটিও করাবো। তাহলে এখানে